সামনের যে ভোটগুলো আসছে সেখানে কংগ্রেস কি একা লড়াই করার চিন্তা ভাবনা করছে, নাকি অদূর ভবিষ্যতে আমরা কোনো জোট দেখতে পারবো, সেটা লেফট হোক বা তৃণমূলের যে কোনো পার্ট হোক, কালীঘাট কিংবা ঋতব্রত? 2011-তে যে সিদ্ধান্ত হয়েছিল, আমি মনে করি যে আমাদের সহযোগিতা ছাড়া সেদিনের সরকার তৈরি হতো না। আমি পুরো নৈবেদ্য সাজিয়ে দিয়ে চলে এলাম, আর প্রসাদ বিতরণ করলো পুরো একটি রাজনৈতিক দল। আমার মনে হয় এই নীরবে বেরিয়ে আসাটা ঠিক হয়। আফটার 4th মে যখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় এলো, আমি শুভেন্দু অধিকারী, এবং অদ্ভুতভাবে দেখা গেল যে তৃণমূল দলটা ভেঙে গেছে বা একটা ক্যাওস সৃষ্টি হয়েছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে সামনের 29-এর নির্বাচন হোক বা তার পূর্বে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নির্বাচন হোক, আপনি কি দেখছেন যে কংগ্রেসের শক্তি কি এখন বৃদ্ধি পাচ্ছে? এই ভোটটার পর আপনার মনে হলো যে 294টায় দিয়ে কিছুটা নিজের পায়ে দাঁড়াতে পারলো, কিন্তু পার্সেন্টেজ তো সেই কথা বলছে না। পার্সেন্টেজে তো কিছু প্রয়োজন আসে না। পার্সেন্টেজে শক্তি বৃদ্ধি না বৃদ্ধি, পলিটিক্যাল অ্যারিথমেটিক হচ্ছে 49 = 0, 51 = 100। আর বর্তমান এই বিজেপির আমলে 49 = মাইনাস, দেয়ার ইজ নো জিরো অ্যান্ড আদার, বিলো টু দ্য জিরো। তার কারণ তারা অপোজিশনকে তো কোনো গুরুত্ব দেয় না। আমি যদি পরিবর্তিত পরিস্থিতির কথা বলি, যে আফটার 4th মে যখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় এলো এবং অদ্ভুতভাবে দেখা গেল যে তৃণমূল দলটা ভেঙে গেছে বা একটা ক্যাওস সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে সামনের 29-এর নির্বাচন হোক বা তার পূর্বে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নির্বাচন হোক, আপনি কি দেখছেন যে কংগ্রেসের শক্তি কি এখন বৃদ্ধি পাচ্ছে? আপনি কি এই যে রাজ্যব্যাপী যে সংগঠনের কাজটা করে চলেছেন তার কি কিছু সুফল পাচ্ছেন? দেখুন, আমি যেহেতু বিজেপি রাজ্যে এআইসিসির সম্পাদক হিসেবে কাজ করেছি, 2021-এ হারের পর আমি জানতাম তৃণমূলের নেতৃত্ব তাদের এত সম্পদের প্রতি আগ্রহ, এত ব্যাকুলতা এবং টাকার প্রতি এত আগ্রহ, বিজেপির কোনো অসুবিধে হবে না এখানে যে কোনোভাবে সরকার তৈরি করতে। কারণ অমিত শাহ মহাশয়, আমি নিশ্চিত, অন্যান্য রাজ্য দেখে অনেক আগে থেকে তৃণমূলের নেতাদের কেনা শুরু করে দিয়েছিল। একদিন রাজনৈতিক গবেষকরা তারা বিশ্লেষণ করে বার করবেন এই ঘটনাটি, যে ক্ষেত্রে তাদের R356 বানাবো, ইডি সিবিআই দিয়ে জেলে পুরব, এসবের কথা আর ভাবতেই হয়। তারা প্রত্যেককে কিনে নিয়েছে। আর যেগুলোকে একটু অসুবিধে হচ্ছিল, একবার করে ইডি সিবিআই পাঠিয়েছেন। নিশ্চিত তারা করাপশনের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি বলেছেন অমুক ব্যক্তি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, তাই তার কাছে গেছে ইডি, তার বাড়িতে গেছে সিবিআই। তার মধ্যে দেখবেন কেউ আজকে জেলে আছে, কেউ মন্ত্রী হয়ে গেছেন, শুধু দল চেঞ্জ করেছেন। ভেরি ক্যালকুলেটিভ হয়ে তারা অকুপাই করেছেন। দিস ইজ নট দি রায়, এটা ম্যান্ডেট নয়। কিন্তু বাংলার মানুষকে সম্মান জানিয়ে এই সরকার যখন রেজাল্ট বেরোয়, আমরা এই সরকারকে সমর্থন করেছি, কনগ্র্যাচুলেট করেছি, বলেছি যে বাংলার উন্নতির স্বার্থে সরকার যদি কাজ করে আমরা তাকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করব। কিন্তু যদি দেখা যায় যে তারা সংকীর্ণ রাজনীতি করছেন, ধর্মীয় রাজনীতিকে প্রাধান্য দিচ্ছেন, আইনের শাসন না করে সাংবিধানিক প্রক্রিয়াকে না মেনে তারা যদি চলতে চান, তার বিরোধিতা হবে। 30 দিন প্রথমে সময়, 60 দিন সময়, তারপরে 90 দিন সময়। এরপরেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা অনুযায়ী রাস্তায় রাস্তা দেখাবে।
আমি সাহায্য করতে গেছিলাম খেজুরিতে, আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল 27টি দোকান, আর একটা জায়গায় 15টি দোকান। ফেরার সময় আমাদের অনেকগুলি গাড়ি ভাঙা হয়, আমার গাড়িও ভাঙা হয়। আমি থানায় যাই, এফআইআর করি। এখনো যে গাড়ি নিয়ে আপনার কাছে এসেছি, কাঁচ বদলাইনি। আমি কিন্তু থানায় থানায় শুধু সারা বাংলায় ডেপুটেশন দিতে বলেছিলাম, কোনো পথ অবরোধ কিছু নয়। তার কারণ সরকার এসছে, সরকারকে সুযোগ দাও ভালো কাজ করার জন্য। কিন্তু আপনার কাছে আমি বলছি, 10 লক্ষ চাকরি পদ খালি বাংলায়, 1 লক্ষের কথা বলা হলো, এখনো পর্যন্ত কনস্ট্রাকটিভ জিনিস আমি দেখিনি। এবং সর্বোপরি আমার সঙ্গে কাজ করা, তার উৎকর্ষতায় মেধায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, একই জেলার, একসঙ্গে ছাত্র পরিষদ করা। তারপরে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছেন, তৃণমূল ছেড়ে বিজেপি করছেন। তার আদর্শগত, তার নীতিগত দিক থেকে তিনি তার সিদ্ধান্ত নিয়েছেন এবং মানুষকে কৈফিয়ত দেবেন। কিন্তু আমি মনে করি একই জেলার হিসাবে তিনি যদি ভালো কাজ করেন খুশি হব। কিন্তু যখন দেখা যায় যে সঠিক কাজ নয়, আর এই সঠিক কাজের বিরোধিতা অন্য রাজনৈতিক দলের দম নেই করার, কংগ্রেস ছাড়া, সেক্ষেত্রে আমাদের দলই এর নীতিগত প্রশ্ন তুলে তার বিরোধিতা করবে এবং আন্দোলনের পথেই মোকাবিলা হবে। সামনের যে ভোটগুলো আসছে সেখানে কংগ্রেস কি একা লড়াই করার চিন্তা ভাবনা করছে, নাকি অদূর ভবিষ্যতে আমরা কোনো জোট দেখতে পারবো, সেটা লেফট হোক বা তৃণমূলের যে কোনো পার্ট হোক, কালীঘাট কিংবা ঋতব্রত? আপনাকে দুটো জিনিস বলি, যে কোনো জায়গায় রাজনৈতিক কোনো সিদ্ধান্ত এককভাবে হয় না। আর আমি খুব ডেমোক্রেটিক প্রসেসকে মান্যতা দিই। র্যাঙ্ক অ্যান্ড ফাইল যেটা চাইবে সেই বিষয়টি আমরা সর্বভারতীয় আমাদের নীতি নির্ধারক যে কমিটি, তার কাছে আমরা দিই, তাদের অনুমোদন সাপেক্ষেই বিষয়টি গৃহীত হয়। কিন্তু সবার উপরে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়ের দাবি। সময়ের দাবিতে 2001-এ একক সিদ্ধান্ত হয়েছিল, তার আগে জোট রাজনীতিতে হয়েছিল, 2011-তে সময়ের দাবি অনুযায়ী এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল, 2016-তে সময়ের দাবি অনুযায়ী আরেক সিদ্ধান্ত, একেবারে শেষে 2026-এ সময়ের দাবি অনুযায়ী। কিন্তু 2011-তে যে সিদ্ধান্ত হয়েছিল, আমি মনে করি যে আমাদের সহযোগিতা ছাড়া সেদিনের সরকার তৈরি হতো না। আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম মানুষের কাছে, যে বামফ্রন্টকে হাঁটিয়ে আমরা সরকার তৈরি করব, মানুষের সেবায় আমরা মানুষের সুখ সুবিধে আমরা দেখব, সেই মতো কাজ হচ্ছিল না বলে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে সরকার থেকে বেরিয়ে আসি। আমার মনে হয় এই নীরবে বেরিয়ে আসাটা ঠিক হয়নি। তার কারণ আমি পুরো নৈবেদ্য সাজিয়ে দিয়ে চলে এলাম, আর প্রসাদ বিতরণ করলো পুরো একটি রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস। কারণ আমাদের এক্সপোজ করে বেরিয়ে আসা দরকার ছিল, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সপোজ করিয়ে বেরিয়ে আসার দরকার ছিল, যে দেখুন একত্রিতভাবে আমরা ক্ষমতায় এসেছিলাম, আমাদের এই প্রতিশ্রুতি পালনে আমরা বদ্ধপরিকর ছিলাম, সেটা হচ্ছে না, তাই আমরা বাধ্য হলাম এই সরকার থেকে বেরিয়ে আসতে, আপনাদের মতামত চাই সারা জায়গায় মিটিং করে। কিন্তু সেদিনের প্রেক্ষাপট, সময়, রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বাংলার মানুষ কি ভাবলেন? আমরা কংগ্রেসকে ভোট দিলাম, যে কংগ্রেস সরকারে থাকলে যে অন্যায় অবিচার, যে চুরি হয়েছে সেগুলোকে রুখতে পারবে। ভোট দিয়ে সরকারে আনলাম, তারপরে তো সে ক্ষমতাবান হয়ে গেল। এবার আমাকে ভোট দেওয়ার আগে 3 বার ভাববে যে আমরা তো সব, আবার কাল ছেড়ে চলে যাবে না তো,
এ কারণেই 294-তে আমি এককভাবে লড়াই করেছিলাম, হুম। যে সিদ্ধান্ত নিলে এককভাবে নেব। বাংলার মানুষ যদি আমাকে ভোট দেন, আমরা সেই সরকার দেবো। আমি 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 আর একটা প্রশ্ন করি, যে আমি যদি খুব ইতিহাস দিয়ে ভুল না করি, তাহলে 2011-র পর কংগ্রেস ঠিক সেই সময়ই তৃণমূলের থেকে সাপোর্টটা তুলেছিল, যখন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের থেকে সাপোর্টটা তুলে নিয়েছিল কোন একটা সূত্র ধরে। কিন্তু আমি সেই দিকে আসি না। আপনি বললেন যে সময়ের দাবি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আচ্ছা, এই সময়ের দাবি অনুযায়ী সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছিল, সেখানে তো নিশ্চয়ই কোনো খামতি থেকে গেছে, যে খামতির জন্য আজকে 48 বছর বাদেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি, বিশেষ করে পশ্চিমবঙ্গে। যে কারণে অনেক ক্ষেত্রে অমিত শাহের থেকে আমরা দেখেছি যে টিপ্পনিও উঠে আসতে দেখা গেছে যে এই এই রাজ্যে আপনারা এত বছর ক্ষমতায় আসেননি। আমি আপনার অ্যানালাইসিসটা জিজ্ঞাসা করছি, যে ধরুন এই যে এত দিন ধরে ক্ষমতায় না থাকা, এবং সেখান থেকে একটা দলকে আপনি চেষ্টা করছেন পুনর্জাগরণ করতে বা পুনর্জীবিত করতে, এখানে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছেন? দেখুন, কংগ্রেসের দুটো জিনিস, এই যে অমিত শাহরা বলছেন বা অমুক, গণতান্ত্রিক ব্যবস্থা তো কংগ্রেস মানে, এই মানে বলে কংগ্রেস সেই কেনাবেচার কাছে যায়নি। গণতান্ত্রিক প্রক্রিয়া মানে বলেই কংগ্রেস 48 বছর ক্ষমতার বাইরে, মানুষ যে কোনো কারণে হোক ভালো মন্দ সমর্থন করেনি। এক সময় বামফ্রন্ট এখানে থেকেছেন। দেখুন, আপনি যদি একদম ধরেন প্রথম থেকে 52 সালের নির্বাচনের পর থেকে, প্রথমে তো আর 42টা সিট ছিল না, 42টা সিট পরে হয়েছে। আফটার অ্যাসাসিনেশন অফ ইন্দিরা গান্ধী আমরা 16টা সিট পেয়েছিলাম, অথচ পশ্চিমবঙ্গ থেকে তাবড় তাবড় নেতা। আমরা 16টার বেশি সিট কোনো সময় 42টার মধ্যে পাইনি। তাহলে এখানে বরাবর আমাদের যে সাংগঠনিক, আপনাকে তো পার্সেন্টেজের বিচার, আমরা তো 42% ভোট পেতাম, কিন্তু সরকার তৈরি করতে পেরেছি কি? আমরা পারিনি। তখন দুটো পার্টি মেনলি ছিল, এতগুলো শেয়ার হোল্ডার ছিল না। এখন তো আরো বেশি, অনেক জটিল পলিটিক্সের এক একজনের ক্ষমতা আসার ক্ষেত্রে। তাহলে মানে কেন্দ্রে তারা বড় বড় নেতা, সমস্ত কিছু, তারপরেও কেন আমাদের 16টার বেশি মেম্বার অফ পার্লামেন্ট আমরা জিতলাম না? তার মানে কোথাও না কোথাও অর্গানাইজেশন অ্যান্ড পারসেপশন দুটোর অ্যামালগামেশন হয়নি। এইটা যদি করতে হয়, আপনাকে এককভাবে শিখতে হবে, সে ম্যাথামেটিক্সই হোক, ইংরেজি হোক, আর অন্য কোনো সাবজেক্ট হোক। এটাও তো একটা অধ্যয়নের বিষয়, এটাও তো একটা কর্মসূচির বিষয়, এবং এটা তো একদিনে হবে না, স্টেপ বাই স্টেপ আপনার কাছে হবে। দ্বিতীয় কথা, আমাদের দলটা কোনো রেজিমেন্ট একেবারে যে মাসিক ভাতা আছে, সে স্যালারি পায়, এই রকম নয়। একেবারে যে যার একেবারে মন থেকে তার মতো করে স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছেই দল করে। আগামী দিনে একে যদি আপনি কোনো একটা পরিকাঠামো দিক থেকে প্রফেশনালিজমকে অ্যাডপ্ট করে, আজকে আবার ডিজিটাল সিস্টেম, তার মধ্যে আমরা এত বছর ক্ষমতায় নেই, ফাইন্যান্সিয়াল আমাদের সেই উইকনেস আছে, এগুলোকে অতিক্রম করে যদি আপনাকে যেতে হয়, তাহলে ভরসা কোথায়? নতুন প্রজন্ম। সেই নতুন প্রজন্মের একটা শ্রেণী ক্ষমতার সঙ্গে থাকে, যারাই ক্ষমতার সঙ্গে আসবে তারা থাকবে। আর মেহনতি মানুষকে তো ক্ষমতার সঙ্গে অনেক সময় থাকতে হয় এই কারণে, তার কারণ আজকে খিদে পেলে তাদের খাওয়ার জোটাবার জন্য যাকে বাবা বলতে হয়, আবার দুদিন পরে বা 24 ঘন্টা পরে যখন খিদে পায়, 12 ঘন্টা পরে খিদে পায়, তখন খাবার যে দেয় তাকেই আবার বাধ্য হয়ে তাদের কাছেই হাত জোড়ো করতে হয়। এইটা আমাদের সামগ্রিক সিস্টেম। রাজ্য বা রাষ্ট্রের যে দায় দায়িত্ব এটা নয়, সবটার পেছনে সংকীর্ণ রাজনীতি লুকিয়ে আছে। এটা কংগ্রেস কোনোদিন এই সংকীর্ণ রাজনীতির এই করেনি।